ঘটনাটির শিরোনাম জিনের বিচার। আমি আজ যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার গ্রামের আলমগীর চাচার কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনাটি আলমগীর চাচা তার দাদার কাছে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল 1955 সালের দিকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম আসাদ চৌধুরী। এই আসাদ সাহেব ছিলেন তৎকালীন কুষ্টিয়া জেলার একজন নামকরা গ্রাম্য বিচারক। সেই সময় কুষ্টিয়া ছিল বাংলাদেশের মধ্যে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে অন্যতম বড় জেলা। এই আসাদ সাহেব ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তি। উনি গ্রামের কোনো বিচারে উপস্থিত হলে সেই বিচারটি ভালোভাবে বুঝে তারপর রায় দিতেন। শোনা যায় উনি ওনার জীবনে যত বিচারে রায় দিয়েছেন প্রতিটা রায় ইনসাফের সাথেই দিয়েছেন। আরো শোনা যায় তৎকালীন পশ্চিম পাকিস্তানের ইসলামাবাদের একটি নামকরা মাদ্রাসা থেকে উনি কোরআনের হাফেজ হন। তার সততা, জ্ঞান, বুদ্ধি এগুলো দেখে সেই মাদ্রাসার একজন শিক্ষক তাকে এক পীরের কাছে রেখে আসেন এবং 3 বছর ওই পীরের কাছে থেকে উনি অনেক দিনই শিক্ষা লাভ করেন। আর উনি যে বিচারগুলো করতেন, উনার বিচার মানে নাই এমন ঘটনা নাকি কখনো ঘটেছে বলে কেউ বলতে পারে নাই। উনার বিচারে যে দোষী সে যত প্রভাবশালী হোক না কেন তাকে দোষী সাব্যস্ত করতেন এবং নির্দোষকে নির্দোষ প্রমাণিত করতেন। বিচারের পাশাপাশি তিনি তার এলাকার একটি মসজিদের খাদেম ছিলেন। উনি মসজিদের এই খেদমতের জন্য কোনো টাকা পয়সা নিতেন না। শোনা যায় আসাদ সাহেব তার বাবার একমাত্র পুত্র সন্তান ছিলেন। তার অনেক সম্পত্তি ছিল। তিনি বিচার করতে গিয়ে যখন দেখেছেন একজন অন্যায় করেছেন, কিন্তু ওই সময় অন্যায় করা ছাড়া কোনো উপায় ছিল না, তিনি অন্যায়ের শাস্তি দিয়েছেন, কিন্তু শাস্তি দেওয়ার পর নিজের সম্পদ তাকে দিয়ে দিয়েছেন। এভাবে নাকি তার পিতার রেখে যাওয়া সম্পদ উনি মানুষের কল্যাণে বা প্রয়োজনে বিলিয়ে দিয়েছেন। আসাদ সাহেব আরেকটি কাজ করতেন, সেটা হলো আশেপাশে কোনো গ্রামের কোনো জিনে ধরা রোগীকে উনি নাকি তাড়াতে পারতেন। এই কাজে ওনার সফলতার হার ছিল অনেক বেশি। কথিত আছে এমন ঘটনাও ঘটেছে যে অনেক জিনে ধরা রোগীর বাড়িতে যখনই আসাদ সাহেব পা রেখেছেন, জিন সেই রোগীকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর কখনোই সেই রোগীকে সেই জিন আর আসর বা ধরে নাই। আসাদ সাহেবের বয়স যখন 60-এর মতো হয়ে যায় বা 60 বছরের মতো, তখন ওনার জীবনে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। এত কিছু বলার কারণ আপনারা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। সময়টা 1955 সালের আশেপাশে। কুষ্টিয়া থেকে পোড়াদহ এলাকায় আসেন উনি একটি বিচার করতে। আসাদ সাহেব যখন বিচার করছেন, ওনার চোখ যায় পাশের একটি কদম গাছের দিকে। আসাদ সাহেব দেখতে পান দুটি বড় আকৃতির পাখি ওই গাছের একটি ডালে বসে আছে। এক দৃষ্টিতে পাখি দুটি আসাদ সাহেবের দিকে তাকিয়ে আছে। উপস্থিত সকলের কথাও পাখি দুটো খুব মনোযোগ সহকারে শুনছে। উনি বিচারের মধ্যেই মাঝে মধ্যে ওই পাখি দুটোর দিকে নজর রাখছিলেন। বিচার শেষে উনি দেখেন পাখি দুটি আর নেই। পাখি দুটি সাধারণ পাখিদের চেয়ে কিছুটা বড় দেখতে, আর পাখি দুটো বেশ সুন্দরও ছিল দেখতে। পাখি দুটো দেখে উনি কিছুটা বিস্মিত হলেও বিষয়টা তেমন একটা পাত্তা দেন নাই। উনি ওনার মতো বিচার কাজ শেষ করে বাড়িতে ফেরেন। এরপর উনি যখনই বিচার করতে যান, ওই রকম দুটি পাখিকে দেখতে পান। দূর থেকে এই পাখিগুলো মনে হচ্ছে তার বিচার করাটা বিশ্লেষণ করছেন। উনি এবার বিষয়টা একটু অন্যভাবে ভাবতে থাকেন। উনি নিশ্চিত হন যে এরা সাধারণ কোনো পাখি না, এরা অন্য কিছু। কিন্তু এরা আসলে কেন আমাকেই ফলো করছে? তারা কেন আমার প্রতিটা বিচারে এইভাবে দূর থেকে খেয়াল রাখছে? এই বিষয়টা তারা যতক্ষণ পর্যন্ত নিজে এসে না জানাবে ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে দেব না যে তারা সাধারণ কোনো পাখি না। আর এটা আমি বুঝতে যে পেরেছি এটাও তাদেরকে বুঝতে দেব না। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন আসাদ সাহেব নিজ গ্রাম থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে একটি গ্রামে বিচার করতে চান। বিকাল থেকে বিচার শুরু হয়। বিচার শেষ হতে হতে তুমুল বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি থামতে থামতে রাত প্রায় 9টা বেজে যায়। আর তখনকার রাস্তাঘাট এত উন্নত ছিল না। ওনাকে যেতে হবে 10 কিলোমিটার রাস্তার মধ্যে অর্ধেকটা মাটির রাস্তা, অর্ধেকটা ইটের রাস্তা, এটা দিয়েই যেতে হবে। উনি একটা নীতি মেনে চলতেন। নিজ এলাকার বাইরে কোনো জায়গায় বিচার করতে গেলে যত রাত হোক কখনোই সেই এলাকায় থাকবেন না। এটা তার দাদার দেওয়া একটা উপদেশ ছিল। আর আসাদ সাহেবের কোনো শত্রু আছে বলে উনি মনে করতেন না। তাই তার কাছে থাকা ব্যাটারির লাইট নিয়ে বাড়ির উদ্দেশ্যে উনি বেরিয়ে পড়েন। রাস্তাঘাট সবই তো তার পরিচিত। গ্রামের মানুষ অনেকেই তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কেউ কেউ তাকে এগিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। আসাদ সাহেব সবাইকে মানা করে দেন, বলেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আর আপনাদের এত রাত্রে কষ্ট না দেই। এর আগেও অনেক গ্রামে বিচার শেষ করে রাতে বিরেতে বাড়িতে ফিরেছি। আল্লাহর রহমতে বড় ধরনের কোনো বিপদ আপদ হয়নি আলহামদুলিল্লাহ। তো আসাদ সাহেব একা একা বেরিয়ে পড়েন। আসাদ সাহেব হাঁটতে হাঁটতে যখন একটু নির্জন রাস্তার মধ্যে আসলেন,
উনি পেছনে একটা শব্দ শুনলেন, মনে হলো কোনো কিছু ওনার পেছনে পেছনে আসছে। তখন আসাদ সাহেব পেছনে তাকিয়ে দেখেন দুটি সাদা বিড়াল ওনার পেছনে পেছনে আসছে। দুটি বিড়ালই ধবধবে সাদা এবং দেখতে একই রকম। উনি দাঁড়ানোর সাথে সাথে বিড়াল দুটি দাঁড়িয়ে পড়ে। বিড়াল দুটি ওনার থেকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। আসাদ সাহেব আবার পথ চলতে শুরু করলে বিড়াল দুটি ওনার পিছু পিছু চলতে থাকে। উনি আবারও দাঁড়িয়ে যান, বিড়াল দুটো ঠিক আগের মতোই দাঁড়িয়ে যায়। 50 ফুটের মতো দূরত্ব ছিল তাদের মাঝে। আসাদ সাহেব বুঝতে পারেন এরা সাধারণ কোনো বিড়াল নয়। উনি হাঁটার গতি বাড়িয়ে দেন। এইভাবে কিছু দূর হাঁটার পর উনি পেছনে আর কোনো শব্দ শুনতে পান না। উনি পেছনে তাকিয়ে দেখেন এইবার আর সেই বিড়াল দুটো দেখা যাচ্ছে না। উনি আবার হাঁটা শুরু করেন। কিছু দূর হাঁটার পর উনি খেয়াল করলেন সামনে থেকে ঘোড়ার মতো কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আসাদ সাহেব রাস্তার উপর দাঁড়িয়ে পড়েন এবং দেখতে পান ওই জিনিসটার শরীর থেকে খুবই তীব্র সাদা ধরনের আলো বের হচ্ছে। উনি একটু ইতস্তত বোধ করতে থাকেন, এটা ডাকাত নয় তো? কিন্তু ডাকাতদের কাছে তো এত তীব্র আলো থাকা সম্ভব নয়। এটা ভাবতে ভাবতেই ওই জিনিসটা আসাদ সাহেবের থেকে 50 কি 60 ফুট দূরে দাঁড়িয়ে পড়ে। তখন আসাদ সাহেব দেখেন একটা ঘোড়ায় একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন, উচ্চতা মনে হচ্ছে 10 ফুটের উপরে, এবং এই বয়স্ক ব্যক্তি যে পোশাক পরে আছে সেই পোশাক থেকেই এই তীব্র আলো বের হচ্ছে। ওই বয়স্ক ব্যক্তিকে দেখেই আসাদ সাহেব বুঝতে পারেন, আর যাই হোক উনি মানুষ নন। তখন আসাদ সাহেব ওই লোককে ওই ঘোড়া থেকে নামতে নামতেই সালাম দিয়ে দেন। আসাদ সাহেবের এই সালামের উত্তর দেন ওই বৃদ্ধ ব্যক্তি। ওই বৃদ্ধ ব্যক্তি বলে ওঠেন, বাবা তুমি বুঝতে পারছো যে আমি তোমার মতো মানুষ না। হে বাবা, আমি একজন জিন। আমি ইরাকের বাগদাদে থাকি। আমি বাগদাদের একটা পাহাড়ের বিশেষ অঞ্চলের জিনেদের সর্দার। আমার অনুগত 70,000 জিন আছে, তারা আমার নির্দেশ মেনে চলে। আজ আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? আমার 2 যমজ ছেলে একটি মেয়েকে পছন্দ করেছে এবং 2 ছেলেই ওই মেয়ের জন্য পাগল। আমি আমার পরিবার এবং অন্যদের দিয়েও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু 2 ছেলে কোনোভাবেই বুঝতে চাইছে না। ইসলামাবাদের মাদ্রাসার একজন শিক্ষককে এই সমস্যার সমাধানের কথা জানাই, কিন্তু উনি নিজেও এই সমস্যার সমাধান দিতে পারেন নাই। উনি তোমার কথা বলে। তখন ওনার কথা শুনে তোমার খোঁজ নিতে এসে দেখি যে তুমি এখানে অনেক কঠিন বিচারেরও খুব সহজ সমাধান করেছো যুক্তিযুক্তভাবে, আর ইনসাফের সাথেই মূলত তুমি বিচার করো। সেটা দেখে আমি আমার 2 সন্তানকে পাঠাই বিচার বিশ্লেষণ দেখতে। তারা অনেকটা সময় তোমার বিচার দেখে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যে তুমি আমার সাথে আমাদের ওখানে গিয়ে সবকিছু শুনে বুঝে দেখে যে সিদ্ধান্ত দেবে সেটাই আমার সন্তান 2 জন মেনে নেবে। আর তুমি জানো আমরা জিন জাতি ওয়াদা করলে সেটা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাখার চেষ্টা করি। আমার সাথে আমাদের ওখানে যাবে একটা সমস্যার সমাধান করে দিতে। আমি তুমি করে না, আপনি করেই সম্বোধন করতে চাই। আমি আপনাকে আবার সসম্মানে আপনার বাড়িতে পৌঁছে দেব। এ কথা শোনা মাত্রই আসাদ সাহেব ওই বৃদ্ধের সাথে যেতে অস্বীকৃতি জানান। ওই বৃদ্ধ অনেক অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য। আসাদ সাহেব বলেন, আমি কোনোভাবেই আপনাদের জগতে যেতে চাই না, তাও একটা বিশেষ কারণেই। আসাদ সাহেব ওই বৃদ্ধকে অনুরোধ করেন তার রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে ওই বৃদ্ধকে পাশ কাটিয়ে আসাদ সাহেব চলে আসেন এবং কোনো সমস্যা ছাড়াই বাড়িতেও চলে আসেন। এরপর মাঝে মধ্যে ওই বৃদ্ধ আসতেন আসাদ সাহেবকে তাদের দেশে নিয়ে তার ছেলেদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। আসাদ সাহেবও অনেক অনুরোধ করেন তাকে ক্ষমা করার জন্য, যে উনি যেতে পারবেন না। যাই হোক, এভাবেই কেটে যায় 3 বছর। সময়টা 1958। আসাদ সাহেবের একটাই মাত্র ফুফু ছিল, যার বিয়ে হয়েছিল ভারতের কলকাতা শহরের একটি এলাকা যার নাম গোবিন্দপুর। সেখানে ওই ফুফু 1958 সালের দিকে কুষ্টিয়াতে আসেন। ফুফু এসে আসাদ সাহেবকে সন্ধ্যাবেলায় ডাকেন। আসাদ সাহেব যখন আসেন তখন আসাদ সাহেবের ফুফু বলেন, বাপ তুই তো অনেকদিন আমাদের ওখানে যাসনি, এবার আমার সাথে তোকে যেতে হবে, কারণ আমাদের বাড়ির পাশের একজন প্রতিবেশীর ছেলে খুবই অসুস্থ। কোনো ডাক্তার এই রোগ ধরতে পারে নাই, আর যত হুজুর কবিরাজ দেখানো হয়েছে কেউই নাকি এই সমস্যার সমাধান করতে পারেনি। কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছে না। আমি অনেক বড় মুখ করে বলে এসেছি আমার ভাইয়ের ছেলে অনেক বড় মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা নিয়ে এসেছে এবং সে এইসব রোগী আল্লাহর ইচ্ছায় অনেকই ভালো করেছে, কখনো ব্যর্থ হয়নি। আসাদ সাহেবের ফুফু আসাদ সাহেবকে অনেক জোরাজোরি করে। এক পর্যায়ে আসাদ সাহেব ফুফুর সাথে যেতে রাজি হন, কিন্তু ফুফুকে বলেন যে সে কিন্তু খুব বেশি দিন ওখানে থাকতে পারবেন না। ফুফু বলেন ঠিক আছে। 2 দিন পর আসাদ সাহেব তার ফুফুর সাথে ভারতের গোবিন্দপুরে যান। তখন ভারত আর বাংলাদেশের মধ্যে যাতায়াত ব্যবস্থা ছিল অনেকটাই সহজ। আসাদ সাহেব গিয়ে ফুফুর বাড়িতে ওঠেন।
কিন্তু উনি বেশিক্ষণ ফুপুর বাসায় ছিলেন না। বাসায় খাওয়া দাওয়া করে আসাদ সাহেব তার ফুপুর সাথে একটা বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন বাড়ির বারান্দায় কয়েকজন মানুষের জটলা। আসাদ সাহেব মানুষদের পেরিয়ে সামনে গিয়ে দেখেন একটা 20 থেকে 22 বছর বয়সের এক ছেলে শুয়ে আছে। তার শরীরের হাড়গুলো যেন মাংস ভেদ করে সব বেরিয়ে এসেছে। ছেলেটা নড়াচড়া করতে পারে না, শুধু ফ্যাল চোখে তাকিয়ে আছে। উনি এসে ছেলের কাছে কিছু সময় বসে থাকেন, তারপর ছেলের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করেন ছেলে খাওয়া দাওয়া করতে পারে কিনা। তখন ছেলের বাবা বলেন ছেলে খাবার দিলে গিলতে পারে না, মুখ থেকে উগড়ে দেয়। তবে রাতের একটি সময় সে খুব জোরে চিৎকার করে ওঠে। তারপরই সে খুব জোরে চিৎকার করে খেতে চায় এবং সেই সময় পেট ভরে খাবার খেতে পারে, কিন্তু খাওয়ার কিছু সময় পরে আবার একটা খুব জোরে চিৎকার দিয়ে ওঠে। এরপর আবার সারাদিন পাথরের মতো হয়ে থাকে, শুধু চোখ মেলে ফ্যাল করে তাকিয়ে থাকে। সব কথা শোনার পর আসাদ সাহেব ওই ছেলের বাবাকে জিজ্ঞেস করেন আপনার ছেলের এই অবস্থা কিভাবে হলো। তখন ওই ছেলের বাবা বলে ওঠেন তার ছেলের নাম নয়ন। তো এটি তাদের একমাত্র সন্তান। তাকে ওখানকার একটা মাদ্রাসায় ভর্তি করানো হয়। তার মেধা দেখে মাদ্রাসার প্রিন্সিপাল স্যার সেই ছেলেকে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি নাম করা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। ছেলেটা ছিল শান্ত প্রকৃতির, কোনো খেলাধুলা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পছন্দ করতো না। পড়াশোনার পাশাপাশি সে ইসলামিক বই পড়তে খুবই পছন্দ করত, যেগুলো তার পাঠ্য বইয়ের তালিকায় ছিল না এমন ইসলামিক বই। সে গজল লিখত, সেটার কণ্ঠটাও খুব সুন্দর ছিল। সে মাদ্রাসার কোনো প্রোগ্রামে উপস্থিত হলে ইসলামিক গজল পরিবেশন করত, নিজের লেখা নিজের গাওয়া ইসলামিক গজল। প্রায় 8 বছর সে ওই মাদ্রাসায় লেখাপড়া করেছে। এর মধ্যে কোনো সমস্যা হয়নি, কেউ এই ছেলের নামে কোনো অভিযোগও করেনি। মাস 3 আগে মাদ্রাসা থেকে এখানকার এক লোকের মাধ্যমে মাদ্রাসার প্রিন্সিপালের একটা চিঠি আসে, এই ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিভাবকের সাথে করে যেন মাদ্রাসার প্রিন্সিপাল উত্তরপ্রদেশের সাহারানপুরে আসেন। তো ওখান থেকে গুছিয়ে যেতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যায়। এই ছেলের বাবা, ছেলের বড় চাচা এবং মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ওখানে যান। এর মধ্যে ওনারা আর কোনো যোগাযোগ করতে পারেন নাই। ওনারা ওখানে গিয়ে দেখেন যে ছেলেকে পাওয়া গেছে। ছেলেকে একটা রুমে রাখা হয়েছে, ছেলের পুরো শরীরে ক্ষতের দাগ। ছেলে কারোর সাথে কথা বলে না, শুধু রাতের একটা সময় চিৎকার করে খাবার চায় এবং খাবার শেষের কিছু সময় পর আবার চিৎকার করে নীরব হয়ে যায়। তখন মাদ্রাসার শিক্ষকদের জিজ্ঞেস করা হয় আমার ছেলে এমন কি করে হলো। তখন ওই মাদ্রাসার একজন শিক্ষক বলেন আমাদের এখান থেকে একটি দল 40 দিনের জন্য তাবলিগে যায় পাহাড়ের পাদদেশে ঘেরা একটি গ্রামে। গ্রামের নাম শাহীনগর। আমরা ওখানে 15 জনের দল পাঠাই এবং আমি নিজেও ওই দলের সাথে যাই। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। আমরা একটা জিনিস খেয়াল করতাম, দুপুরের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাতে যেতাম বা বিশ্রাম নিতাম, তখন নয়ন আমাদের সাথে ঘুমাতো না। ও বাইরে যেত, গ্রামের মধ্যে ঘুরে বেড়াতো। আবার কখনো মসজিদের পাশে অজু করার জন্য একটা পুকুর ছিল, ওখানে বসে থাকতো। আবার কখনো মসজিদের পাশে বাগান ছিল, সেখানে গিয়ে বসে এক মনে গজল গাইতো। আবার কখনো ইসলামিক বই পড়তো। এগুলো আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি, কারণ ও নিরিবিলি থাকতেই পছন্দ করে। বই পড়া, গজল গাওয়া এগুলো মাদ্রাসায়ও সে করতো, এই জন্য আমরা বিষয়টাকে তেমন একটা পাত্তা দেইনি। তবে স্থানীয় যারা ছিল এবং ওই মসজিদের ইমাম সহ তারা বলে আমাদের মসজিদ থেকে 1.5-2 কিলো দূরের পাহাড়ের ওই দিকে যেতে কোনোভাবেই যেন আমরা না যাই। খুবই কঠোরভাবে আমাদেরকে নিষেধ করে দেন যে ওই দিকে, মানে পাহাড়ের ওই দিকে আমরা যেতে পারবো না। তারা বললেন ওখানে নাকি শয়তানের পূজা করে এমন কিছু লোক রয়েছে যাদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। শয়তানের পূজা করাটাকেই তারা নিজেদের ধর্ম বলে মনে করে। স্থানীয়রা বলে আমরা কখনো যেন ওইদিকে না যাই এবং ওনারা ওইদিকে যান না। আমরা সেদিকে যাই নাই, তবে মাঝে মাঝে অদ্ভুত কিছু শব্দ আমরা শুনতে পাই। কথিত আছে ওখানে নাকি 3 ভাই শয়তানের পূজা করে। আর ওখানে যেই এলাকাবাসী রয়েছে তাদের বাপদাদারাও ওই এলাকায় যেতে নাকি ওই এলাকাবাসীকে নিষেধ করেছেন। তো গ্রামের মানুষের কাছ থেকে এই কথাগুলো শোনার পর আমরা বিষয়টা ছাত্রদের জানাই এবং এই বিষয়ে তাদেরকে খুব জোরালোভাবেই জানানো হয়। এর মধ্যে নয়নের মধ্যে কিছু অস্বাভাবিক কিছু আমরা কখনোই দেখি নাই। সে বাইরে যেত, আবার আসরের নামাজের সময় ঠিক চলে আসতো। যখন 20 দিন পার হয় তখন দেখি ও ফজরের পরে বাইরে যেত এবং সকালে খাবারের আগেই আবার চলে আসতো। আমরা বিষয়টাও স্বাভাবিকভাবেই নিয়েছি। আমাদের যখন এই গ্রাম থেকে মাদ্রাসায় ফেরত যাওয়ার সময় চলে আসে বা আর সপ্তাহখানেকের মতো বাকি আছে ফেরত যাওয়ার, তখন নয়নের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। মনে হতো কি একটা বিষয় নিয়ে সে খুব চিন্তা করছে, রাতে ঠিক মতো ঘুমাতো না, অস্থির একটা ভাব লক্ষ্য করা যেত। এর মধ্যে আমরা যেদিন ওই গ্রাম থেকে মাদ্রাসায় চলে আসবো তার আগের দিন ফজরের নামাজ পড়ে
বাইরে বের হই। তারপর থেকে আমরা আর তাকে খুঁজে পাই না। গ্রামের মানুষ নিয়ে মসজিদের আশেপাশে সব জায়গায়, গ্রাম এমনকি মসজিদের পাশে উজু করার পুকুরটাও জাল ফেলে খোঁজা হয়, কারণ মাঝে মাঝেই সে ওখানে বসে থাকতো। সে সাঁতারও জানতো না, এই জন্য তাকে জাল ফেলে খোঁজা হয়, কিন্তু কোনোভাবেই তাকে পাওয়া যায় না। পরে চিন্তা করে দেখি সে হয়তো আমাদের দলের কারোর সাথে ঝামেলা করে মাদ্রাসায় একা একাই চলে গেছে। আমরা 40 দিন পর সবাইকে নিয়ে মাদ্রাসায় এসে দেখি নয়ন আসেনি। তখন আমরা বিষয়টা মাদ্রাসার বড় হুজুরকে জানাই। বড় হুজুর বিভিন্ন মাধ্যমে নয়নের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নয়নের খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে আপনাদের চিঠি পাঠানো হয়। দুদিন আগে হঠাৎ করেই মাদ্রাসার অদূরবর্তী একটা নির্জন রাস্তায় রাতে চিৎকারের শব্দ শুনে সেখানকার মানুষ ওই চিৎকারের উৎস ধরে এগিয়ে গিয়ে দেখে এই ছেলেটি ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। পরে কিছু মানুষ ধরাধরি করে মাদ্রাসায় নিয়ে আসে। পরে আমরা চিনতে পারি এটা আমাদের ছাত্র নয়ন। আমরা হুজুরের সর্বোচ্চ চেষ্টা করছি তাকে সুস্থ করার জন্য, কিন্তু কোনোভাবেই ওকে সুস্থ করতে পারিনি। সব ধরনের রুকিয়া ওর উপর প্রয়োগ করা হয়েছে, আর ডাক্তারি চিকিৎসা তার উপর করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। তারপর আমরা মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসারও চেষ্টা করি। এরপর মূলত পরিবারকে খবর দেওয়া হয়। তো এতটুকুই বললেন নয়নের বাবা তার ভাষায়। নয়নের বাবা এটাও বললেন যে তার ভাষায় যে তারপর আমরা মাদ্রাসা থেকে ওকে বাসায় নিয়ে আসি। এখানে অনেক কবিরাজের ওষুধ খাইয়েছি, কোনো কাজ হয়নি। অনেক ইমাম আলেমকে দেখানো হয়েছে। ছেলেটাকে যে জিনে ধরেছে কিনা এটাও নাকি কেউ কোনোভাবে বুঝতে পারছে না। ছেলেটার শরীরেও কোনো পরিবর্তন নাই, নিয়ে আসার সময় যেমন ছিল এখন ঠিক তেমনই আছে। এই কথাগুলো শোনার পর আসাদ সাহেব বুঝতে পারেন এখানে আসলে তার কিছু করার নাই, কারণ অনেক বড় বড় আলেম ইমাম মাদ্রাসার বড় হুজুর যখন কিছুই করতে পারেননি, উনি আর কতদূর কি করতে পারবেন। যাই হোক, উনি তারপরও সবাইকে দূরে সরে যেতে বলেন। তারপর আসাদ সাহেব তার রিচুয়াল শুরু করেন। উনি আগে যেভাবে জিনে ধরা রোগীকে হাজির করতেন সেভাবেই চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনোভাবেই জিনকে হাজির করতে পারেন না। বারবার চেষ্টা করে উনি ব্যর্থ হন। উনি কনফিউজড হয়ে যান, আসলে কি নয়নকে জিনে ধরেছে নাকি অন্য কোনো সমস্যা। জিনে ধরলে তো জিন হাজির হয়ে যাওয়ার কথা। তাছাড়া যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো করেও জিনে যে ধরেছে বা জিনের কোনো সমস্যা আছে কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না। উনি নয়নের আব্বাকে ভালো করে জিজ্ঞেস করেন যে আচ্ছা ভালো কোনো ডাক্তার দেখানো হয়েছে কি। তখন নয়নের বাবা বলেন যে কলকাতার বড় বড় ডাক্তারকে দেখানো হয়েছে, কিন্তু তারা কোনো রোগী ধরতে পারে নাই। তখন আসাদ সাহেব তার ফুপুকে বলেন, ফুপু আসলে আমার কিছুই করার নাই, আমি যতদূর জানি সব চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে এই রোগীর চিকিৎসা আমার দ্বারা হবে না। এই বলে উনি বাড়ি থেকে চলে আসেন এবং ফুপুদের বাড়িতে 2-1 দিন থেকে নিজের বাড়ি কুষ্টিয়া চলে আসেন। কিন্তু আসাদ সাহেবের একটা দারুণ কৌতূহল কাজ করে এই ছেলের সাথে আসলে কি হয়েছে, কি ঘটেছে এটা জানার জন্য। এই ছেলেটার প্রতি তার একটা মায়াও চলে আসে। মাদ্রাসার একটা জ্ঞানী ছেলে কিভাবে এমনটা হয়ে গেল, এত বিচক্ষণ ভালো একটা ছেলে, মেধাবী ছেলে। আবার তার ফুপু অনেক আশা করে নিয়ে গেল, ফুপুর মুখটাও রাখতে পারলো না। উনি একটা চিন্তা করেন যে এবার যদি সেই জিনের সর্দারটা আসে, আমি তার কাছে বিষয়টা জানার চেষ্টা করব, আর যদি পারি ওই ছেলের জন্য কিছু একটা করার জন্য জিনের সর্দারকে অনুরোধ করব। আসাদ সাহেব অপেক্ষা করতে থাকেন কখন সেই বৃদ্ধ জিন আসবে এবং তিনি প্রশ্নগুলো করবেন। এভাবে কিছুদিন চলে যায়। তবে আসাদ সাহেবকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। 20 থেকে 25 দিন পরে উনি একদিন একটি গ্রাম থেকে বিচার কাজ শেষ করে রাতে ফিরছেন। এই রাস্তার মাঝখানে একটা ছোট্ট ব্রিজ পড়ে। উনি ব্রিজে ওঠা মাত্রই দেখেন যে ব্রিজের ওই মাথায় সে বৃদ্ধ জিন দাঁড়িয়ে, তার পোশাক থেকে তীব্র আলো বের হচ্ছে, আর তার পাশে আগের মতো একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। আসাদ সাহেব বৃদ্ধ জিনকে দেখেই সালাম দেন। ওই বৃদ্ধ জিনও সালামের উত্তর দেন এবং ওই বৃদ্ধ বলে ওঠেন, আপনি কি আমার কথা একটু ভেবে দেখেছেন? আমার সন্তানরা শুধু আপনার সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নিতে রাজি হয়েছে। আপনি আমার সাথে চলেন, আপনার কোনো ক্ষতি হবে না। আমি তো আগেও বলেছি, এখনো বলছি, আপনাকে সসম্মানে আবার দিয়ে যাব, এবং আপনি যদি চান উপযুক্ত পারিশ্রমিক আপনাকে আমরা দিব। তখন ওই জিনকে আসাদ সাহেব চাচা বলে সম্বোধন করেন, বলেন, চাচা আমি আপনার সাথে যাব, আমার কোনো পারিশ্রমিক লাগবে না, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে, আমি এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। তখন ওই বৃদ্ধ জিন বলেন, বাবা তুমি বলো তোমার কি কাজ করতে হবে। আমাদের জিনদের সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই চেষ্টা করবো, ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তখন আসাদ সাহেব বলেন, ভারতের কলকাতা শহরের একটি গ্রাম নাম গোবিন্দপুর, ওখানে নয়ন বলে একটা ছেলে রয়েছে, সে খুবই অসুস্থ। কোনো কবিরাজ ডাক্তার তার রোগ ধরতে পারেন নাই। সে 2 মাস আগে একটা মসজিদে তাবলিগে হারিয়ে গিয়েছিল, তাবলিগে গিয়ে তারপর প্রায় 10 থেকে 12 দিন পর তার খোঁজ পাওয়া যায়। এই সময়টা সে কোথায় ছিল, আপনি আমাকে এই খোঁজগুলো দেন, আর ওই ছেলেটা আসলে কি হয়েছে এগুলো আমাকে জানান। আমি অবশ্যই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনার সাথে আপনার দেশে যাবো এবং চেষ্টা করবো সুন্দর একটা সমাধান দেওয়ার জন্য। ছেলেটার জন্য আমার মনটা খুব কাঁদছে। এত মেধাবী একটা ছেলে, যাকে দিয়ে দিনের অনেক খেদমত হবে, তার এই অবস্থা আসলে মেনে নিতে পারছি না। এত দূর থেকে গেলাম, সেখানে গিয়ে কিছুই বুঝতে পারলাম না। সব কথা শোনার পর ওই বৃদ্ধ জিন বলে, ঠিক আছে, আমি জানার চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কি। তথ্যগুলো জেনে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমি দেখা করব।
যেহেতু আবার দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়েছে, আবার উনি তুমি বলে সম্বোধন করেন। তো এই কথা বলে দুজন দুজনকে বিদায় নিয়ে যে যার মতো চলে যান। আসাদ সাহেব প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতে থাকেন। রাতের একটা সময় উনি বাড়ির বাইরে রাস্তায় বের হন, যাতে বৃদ্ধ জিন তার সাথে দেখা করতে আসেন। এভাবে 1-2 দিন কেটে যায়। তবে অল্প কয়েকদিনের মধ্যেই সত্যি বৃদ্ধ জিন সর্দার রাতে তার সামনে চলে আসে। জিন সর্দারকে দেখা মাত্র উনি সালাম দেন। এইবার আসাদ সাহেব জিজ্ঞেস করার আগেই জিন সর্দার বলে ওঠেন কি ঘটেছিল মূলত নয়নের সাথে। তো আমরা জিন সর্দারের ভাষায় বলছেন সেই জিন সর্দার, আমি যখন আমার অনুগত কিছু জিনকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলি, তখন তারা ওখানে যায় এবং কোনো তথ্য ছাড়াই ফেরত আসে। তারা বলে যে আমরা আপনাকে নয়ন সম্পর্কে খুব একটা তথ্য দিতে পারবো না, কারণ কোনো এক শয়তান নয়ন যেই দিকে গেছে ওই জায়গাটা এমন ভাবে তন্ত্র মন্ত্র দিয়ে বন্দি করে রেখেছে যে সাধারণ কোনো জিন ওখানে প্রবেশ করতে পারবে না। আমাদের মধ্যে যারা অনেক শক্তিশালী আপনি তাদেরকে পাঠান। পরে আমি আমার গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী 3টি জিনকে পাঠাই। তারা গোয়েন্দা তথ্য সংগ্রহে বা গোয়েন্দাগিরি করতে খুবই সিদ্ধহস্ত এবং তারা যোদ্ধা প্রকৃতিরও জিন বটে। পরে তারা এসে নয়নের সাথে যা যা ঘটেছে সেইটা আমাকে সম্পূর্ণরূপে বর্ণনা করে। ওই জিন বলে নয়ন প্রতিদিন দুপুরের খাবারের সময় ওই পুকুরের পাশে বসে থাকতো এবং গজল গাইতো। দূর থেকে একটা মেয়ে নয়নকে দেখতো এবং তার গজল শুনতো। তো লিসেনার্স, ঘটনাটি বোঝার জন্য মেয়েটির নাম দিলাম মোহিনী। ওই মেয়েটা ছিল সুন্দরী। সেদিন আর বেশিক্ষণ অপেক্ষা না করে নয়ন ফিরে মসজিদে চলে আসে, কিন্তু মনের ভিতর একটা বিষয় ঘুরপাক খেতে থাকে। ওই পাশে তো আমাদের সবার যাওয়া নিষেধ, তাহলে ওই মেয়েটা এখানে কিভাবে এলো? এই বিষয়টা তার মনের মধ্যে গেঁথে যায়। পরদিন ঠিক একই সময় নয়ন আবার পুকুর পাড়ে আসে এবং অপেক্ষা করতে থাকে সেই মেয়েটি পুকুর পাড়ে বা পুকুরের ওই পাশে আজকে আবার আসে কিনা এটা দেখার জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর নয়ন দেখে ঠিক সেই জায়গায় ওই মেয়েটি দাঁড়িয়ে আছে। নয়ন ওই মেয়েটিকে অপলক দুটি চোখে চেয়ে দেখে এবং কিছু সময় পরেই ওই মেয়েটি ইশারা দিয়ে নয়নকে মেয়েটির কাছে আসতে বলে। নয়ন বিষয়টা প্রথমে বুঝতে পারেনি। কিছু সময় পর যখন মেয়েটি আবার ইশারা দিয়ে নয়নকে তার ওখানে আসতে বলে, নয়ন কিছুটা দ্বিধায় পড়ে যায় যে সে কি করবে। কারণ প্রথমত নয়নদেরকে নিষেধ করা হয়েছে তাদের কেউ যেন পুকুরের ওই পাশে না যায়। দ্বিতীয়ত নয়ন সাঁতার জানে না, তাহলে সে ওই পারে কিভাবে যাবে? আবার নয়নকে যদি ওইদিকে যেতে হয় তাহলে পুকুরের এক পাশে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এবং এই ক্ষেত্রে যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে বড় ধরনের বিপদে পড়তে হতে পারে। তো সে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় মসজিদের পাশে তাদের থাকার জায়গায় চলে আসে। পরদিন নয়ন আবার দুপুরের পর মসজিদের পাশে সেই পুকুরের ধারে যায় এবং সে আশ্চর্য হয়ে যায়, দেখে মেয়েটি আজকে পুকুরের ওপারে নয়, মেয়েটি আজকে পুকুরের এক পাশের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে কিছুটা শব্দ করে নয়নের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এক পর্যায়ে মেয়েটির সাথে নয়নের চোখাচোখি হয়ে যায় এবং মেয়েটি নয়নকে ইশারা করে তার দিকে আসতে বলে। নয়ন এদিকে ওদিকে তাকিয়ে তার দিকে যায়। মেয়েটিকে কাছ থেকে দেখে নয়ন কিছুটা বিমোহিত হয়ে পড়ে, এত সুন্দর একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এই ভেবে। এক পর্যায়ে নয়ন মেয়েটিকে বলে ওঠে, তোমার নাম কি? তুমি পুকুরের ওই পাশে কিভাবে থাকো? এই কথা শুনে মেয়েটি বলে, আমার নাম মোহিনী, আমি পাহাড়ের মধ্যে বসবাস করি। তুমি কয়েকদিন আগে সুর করে একটা কিছু গাইছিলে, ওটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি মাঝে মাঝে পুকুরের ওই পাশে লুকিয়ে তোমার কণ্ঠের ওই গজলগুলো শুনতাম। কথাগুলো শুনে নয়ন তখন বলে, পুকুরের ওই পাশে গ্রামের সবাইকে যেতে নিষেধ করা হয়েছে, গ্রামের সবাই আমাদেরকেও নিষেধ করেছেন, তাহলে তুমি ওই পাশে কিভাবে থাকো আর তোমার বাড়িটাই বা কোথায়? তখন মোহিনী বলে, আমি এবং আমার 3 ভাই ওই পাহাড়ের মধ্যেই দীর্ঘদিন ধরে বসবাস করি, তুমি সময় হলেই সব জানতে পারবে আমি কে। এভাবে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবে লুকিয়ে তারা দেখা করে বেশ কিছুদিন এভাবেই চলে যায়। একটা সময় অন্যদের সাথে সাথে নয়নেরও তো ফিরে যাওয়ার সময় চলে আসছিল আর কি। কিন্তু নয়ন ওই মেয়েকে এতটাই পছন্দ করে ফেলেছিল যে ওই মেয়েটিকে ছেড়ে যাওয়ার জন্য কোনোভাবেই তার মন চাইছিল না। ওই মেয়েটিকে ছেড়ে যাওয়া তার জন্য অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নয়ন তার সঙ্গীদের কখনো বুঝতে দেয়নি তার মনের মধ্যে আসলে কি চলছিল। সব এমন ভাব করে যে তার সবকিছুই আগের মতো চলছে। যেহেতু নয়ন মাত্র 40 দিনের জন্য এখানে এসেছে, সেহেতু নয়নকে সবার সাথে ফেরত তো যেতেই হবে। কিন্তু নয়ন মোহিনীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারতো না। 35তম দিনে নয়ন মোহিনীকে সব খুলে বলে সে আর মাত্র 5 দিন এখানে আছে। এই কথা শুনে মোহিনীরও মন খারাপ হয়ে যায়। তখন নয়ন বলে, তোমার পরিবার সম্পর্কে আমি প্রথম দিন জিজ্ঞেস করেছিলাম, তুমি বললে সময় করে সব বলবো। এতদিন আমি তোমার সম্পর্কে জানতে চাইনি, আর আমাদের দূর থেকেই বেশি দেখা হয়েছে, এই জন্য তোমার সম্পর্কে আমাকে সবকিছু বলো। তখন মোহিনী বলে যে আজ আমি তোমাকে সবকিছুই বলবো, কিন্তু তুমি কথা দাও সবকিছু শুনে আমাকে ছেড়ে যাবে না। তখন নয়ন তাকে আশ্বস্ত করে যত যাই হোক তাকে ছেড়ে যাবে না। তখন মোহিনী বলে তারা 3 ভাই এবং 1 বোন, সে সব ভাইয়ের ছোট বোন। ভাইরা তন্ত্র সাধনা করে। আসলে আমার ভাইয়েরা কোনো ধর্মে বিশ্বাসী না, তারা শয়তানের পূজা করে। আমিও তাদের মতো করেই চলি, কিন্তু তোমার কণ্ঠে গজল শোনার পর
আমার এতই ভালো লাগছিল যে তোমাকে দেখার ইচ্ছা আমাকে পেয়ে বসে। সত্যি বলতে আমি দূর থেকে অনেক মানুষকে দেখেছি, কাছ থেকে তোমাকে দেখার পর আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। এখন তুমি আমার জীবনের সব, তুমি যা বলবে আমি তাই করব। তখন নয়ন এবং মোহিনী পরিকল্পনা করে তারা দুজন এখান থেকে পালিয়ে নয়নদের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে তারা বিয়ে করবে। কিন্তু এখান থেকে তারা কিভাবে পালাবে? তখন মোহিনী বলে, আমি একটা রাস্তা জানি যেটা দিয়ে খুব গোপনে আমরা এখান থেকে পার হতে পারবো। তখন নয়ন আর মোহিনী পরিকল্পনা করে এখান থেকে তারা খুব ভোরে পুকুরের পাশে দেখা করবে এবং মোহিনী নয়নকে নিয়ে গোপন পথ ধরে পালিয়ে যাবে। যেই ভাবে সেই কাজ। পরদিন নয়ন ভোরবেলা চুপিসারে বের হয়ে আসে এবং পুকুরের পাশে জঙ্গলে চলে আসে। সে দেখতে পায় মোহিনী তার জন্য অপেক্ষা করছে। এরই মধ্যে দুজন যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে তখনই মোহিনী দেখে তার তিন ভাই তাদের সামনে দাঁড়িয়ে আছে। মূলত মোহিনী রাতে বের হওয়ার সময় এক ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং সে দেখে মোহিনী চুপিসারে জঙ্গলের দিকে যাচ্ছে। তখন সেই ভাই অন্য ভাইদের ডাক দিয়ে বলে মোহিনী বের হয়ে জঙ্গলের দিকে গেছে। তখন তার ভাইরা তাদের সাথে থাকা জিনদের মাধ্যমে খোঁজ করে নয়ন এবং মোহিনীকে ধরে ফেলে এবং তাদেরকে নিয়ে পাহাড়ের একটা গুহায় নিয়ে যায়।